হেই হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আজকে আমরা আসলে এ বি সি ইউ আর আর ইএনটি এই টপিকটা নিয়ে আমরা বেশ কিছু ভিডিও বানিয়েছি সোফার্স আমাদের চ্যানেলে, এবং আজকে এই এই এবিসি কারেন্ট অর্থাৎ কারেন্টের এবিসি আদ্যপান্ত জানার আমাদের যেই পথযাত্রাটা ছিল, সেই পথে আমরা আজকে নতুন একটা জিনিস সম্পর্কে জানবো। সেটার নাম হলো হচ্ছে কেসিএল। সো কেসিএল এর উচ্চারণ আসলে কার্শফস কারেন্ট ল, তারপরে হতে পারে কিরকফস কারেন্ট ল অথবা কিরশফের কারেন্ট ল। সো বহুত রকমের নাম আছে। হোয়াট উই আর গোনা ডু ইজ আমরা এটাকে কেসিএল নামেই বলবো, যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। হ্যাঁ, সো কেসিএল আছে আর একটা হচ্ছে কেবিএল। সো দুইটা টার্ম আছে বেসিক্যালি। সো এই কার্শফের যে দুইটা ল বা কিরকফসের যে দুইটা ল, এই দুইটা লয়ের যে স্টাডি সেটাই আমরা করবো আজকে। হ্যাঁ, কেসিএল কেবিএল দুইটাই। এবং শুরুতেই আমরা হচ্ছে জিনিসগুলার কেসিএলটা বুঝাই নিব, ছোট্ট একটা ম্যাথ দেখবো কেসিএল রিলেটেড, তারপরে হচ্ছে সেটা ম্যাথমেটিক্যাল কিছু ব্যাখ্যা দেখব। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের কেভিএল এর মধ্যে। কেভিএল সংক্রান্ত যেই নোশনসগুলো বা যেই থিওরিগুলো বা যেই প্রি রিকুইজিট নলেজগুলো, সেটা কিন্তু আসলে যে আমার এই পুরা সিরিজটা সোফার ফলো করছে তারাই বুঝতে পারবে। তার কারণ হচ্ছে আমি কিছু জিনিসপত্র হচ্ছে একেবারেই, মনে করো যে মানে একেবারে কি বলে এটা নাম, সূর্য পূর্ব দিকে উদয় হয় এরকম টাইপের কিছু কথাবার্তা বলছি আর কি, যে ওই ফান্ডামেন্টাল কয়েকটা লাইনসের উপরে আমার পুরো ক্যালকুলেশনস আসলে অনেক কিছু নির্ভর করবে, তাই না? সো এই জিনিসগুলো যারা আমার আগের ভিডিও দেখছো তাদের তো ভালোভাবেই আইডিয়া আছে। আর যারা দেখো নাই তারা একটু দেখে নিয়ে একটু যদি শুরু করো তাহলে একটু ভালো হয়। আদারওয়াইজ নো প্রবলেম, আমরা শুরু করি। যতখানি চেষ্টা করতে পারি আমি বুঝানো আমি করব, আর না পারলে আর কি করার আছে, কুত্তা ভাগ্য। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা শুরু করি। আমাদের হচ্ছে প্রথম আলোচনার বিষয় হবে হচ্ছে কেসিএল। সো দ্যাট ইজ কার্শফস কারেন্ট ল। সো কার্শফস কারেন্ট ল আসলে বেসিক্যালি কি বলছে, সে যেটা বুঝাইছে, মানে আমি আমার ভাষায় বলি। হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে এই যে কারেন্ট ইলেকট্রিসিটি যেটা পড়াই, সেটা কিন্তু এমন না যে বইয়ে ঠিক এইভাবেই আছে, তোমাকে আমি ঠিক ওইভাবেই পড়াইতেছি, এমন না কিন্তু। হ্যাঁ, আমি যেটা পড়াই সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে তোমাকে যেটা করতে হবে, মানে কিছু অ্যাজাম্পশনসের উপর মানে বেস করে হচ্ছে তোমাকে থিওরিগুলো শেখানো। থিওরির মধ্যে কিছু কিছু জায়গায় কিছু ভুল ত্রুটি আছে, সেগুলো আমি বলি না। তার কারণ হচ্ছে যে ওগুলো তোমার আসলে প্রবলেম সলভ করার ক্ষেত্রে লাগবে না। তোমার প্রবলেম সলভ করার জন্য থিওরির যতটুকু অংশ যতটুকু ক্লিয়ারলি বোঝা দরকার সেই ক্লিয়ারেন্সটা আমি তোমাকে দিয়ে দিই। হ্যাঁ, আদারওয়াইজ কোনো ঝামেলা নেই। সো কেসিএল এর ক্ষেত্রে আমাদের মনে রাখার জন্য বা বোঝার জন্য হোয়াট উই আর গোনা ডু ইজ, আমরা এটাকে মনে রাখবো এইভাবে যে কেসিএল হচ্ছে আমাদেরকে যেটা নির্দেশ করে তা হলো যে কোনো একটা পয়েন্টে কখনো কোনো চার্জ স্থির থাকে না। এটা চিন্তা করলেই হবে। কোনো একটা পয়েন্টে কখনো কোনো চার্জ স্থির থাকবে না। এখন যেমন এই পয়েন্ট আছে, এই পয়েন্টে কোনো চার্জ স্থির থাকবে না। হোয়াট উই মিন বাই দিস, এটা মানে হইলো যে আমরা চ্যাপ্টার পড়তেছি কি পাই, কারেন্ট নিয়ে, তাই না? কারেন্টের মধ্যে কি আসলে তোমার ইলেকট্রনগুলো ফ্লো হইতে থাকে নাকি ফ্লো হয় না? অর্থাৎ কোনো একটা পয়েন্টের মধ্যে আসলে কন্টিনিউয়াসলি ইলেকট্রনের ফ্লো হইতে থাকবে, দ্যাট ইজ বিকজ ইটস কারেন্ট, তাই না? তো এইটার কারণে আমাদের যেহেতু এখানে কারেন্টের কনস্ট্যান্টলি ফ্লো হইতেছে, অর্থাৎ উই ক্যান সে দিস লাইক দিস, যে এইখানে যত রকমের চার্জ আসতেছে আর যত রকমের চার্জ বা ইলেকট্রন, ধরো এখান থেকে 10টা ইলেকট্রন এদিক থেকে আসে, এখান থেকে 20টা ইলেকট্রন এদিক থেকে আসে, তাহলে বাধ্য হয়ে এইখানে আসলে ওই 10টা এবং 20টা কোনো ইলেকট্রনই থাকতে পারবে না। অর্থাৎ ওই 30টা যে ইলেকট্রন টোটাল, এটা অন্য কোনো পথে বের হয়ে যেতে হবে, ঠিক আছে? সো আমরা জিনিসটাকে এইভাবে দেখাইতে পারি যে এইখানে এই পথে একটা তার আসলো, এই পথে আর একটা তার আসলো। হ্যাঁ, তারপরে ওর হচ্ছে এই পথে একটা তার লাগানো আছে, এখানে একটা তার লাগানো আছে, এরকম কিছু। হ্যাঁ, এটা যে অ্যাঙ্গেল যেভাবে দেখাইছি এমনি যে হওয়া লাগবে এমন কিছু না আর কি। হ্যাঁ, আমি বললাম যে এইখানে তোমার হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে এদিক থেকে, তারপরে আমি বললাম এই দিক থেকে আসতেছে হচ্ছে তোমার ধরো 3 অ্যাম্পিয়ার কারেন্ট, ঠিক আছে? এখন তারপরে আমি বললাম এই দিক থেকে আসতেছে 4 অ্যাম্পিয়ারের কারেন্ট। এখন তুমি নিজেই বলো, এইখানে এতগুলো যে কারেন্ট আসতেছে, এখানে 2 আসলো, 3 আসলো, 4 আসলো, সেই পয়েন্টে কি পরিমাণে কারেন্ট অ্যাকুমুলেটেড হইলো? এই পরিমাণে কারেন্ট অ্যাকুমুলেটেড হয়েছে, সেটা হচ্ছে কত? তোমার 9 অ্যাম্পিয়ার্স। এখন এই 9 অ্যাম্পিয়ার আসলে যাবেটা কই? নিজে চিন্তা করে বলো তো। 9 অ্যাম্পিয়ার কি এখানেই বসে থাকবে নাকি পিছনের দিকে ফ্লো হওয়া শুরু করবে? পিছনের দিকে ফ্লো হওয়ার তো সুযোগ নেই, কারণ এদিকে অলরেডি আমাদের কারেন্টের ফ্লো আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই যে ফাঁকা যে পথটা আছে, কারেন্ট চাইবে কি যে এই পথেই সে হইতেছে বের হয়ে যাবে, ঠিক আছে? সো বের হয়ে যদি যায় এদিক থেকে, তাহলে এখানে কত দেখতে পাবো আমরা, কি পরিমাণে ফ্লো থাকবে? এখানে আমাদের ফ্লো এর অ্যামাউন্ট হবে হচ্ছে 9 অ্যাম্পিয়ার্স। আচ্ছা, এখন এই জিনিসটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করতে চাই তাহলে কিভাবে বলা যায় যে এখানে দেখো এই পয়েন্টের রেসপেক্টে কারেন্টের ডিরেকশনগুলোকে কিভাবে আমি ব্যাখ্যা করতে পারি। পয়েন্টের রেসপেক্টে আমরা বলতে পারি যে কারেন্ট তো একদিক থেকে আসতেছে, সো আসাটা এক ধরনের ডিরেকশন,
আর বের হয়ে যাওয়াটা আরেক ধরনের ডিরেকশন। আপনাদের মনে আছে যে আমরা যখন কোনো ডিরেকশন অ্যাজিউম করি তখন যে কোনো একটা ডিরেকশন, ডান দিক যদি আমি পজিটিভ ধরি তাহলে বাম দিককে নেগেটিভ ধরতে হয়। সিমিলারলি এখানে যে পরিমাণে কারেন্ট ঢুকতেছে তাদেরকে যদি তুমি পজিটিভস দিয়ে ডিনোটস করো, তো এই যেটা বের হয়ে যাচ্ছে সেটা তোমাকে নেগেটিভ দিয়ে ডিনোট করতে হবে। যদি যারা ঢুকতেছে তাদেরকে তুমি নেগেটিভ দিয়ে ডিনোট করো, তাহলে যারা বের হয়ে যাচ্ছে তাদেরকে তোমার পজিটিভ দিয়ে ডিনোট করা লাগবে, তাই না? সিম্পল এজ দ্যাট। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, আমরা ধরো একটা কাজ করলাম, আমরা এই কারেন্টগুলোর একটা নাম দিলাম। এগুলোর নাম ধরো, এটার নাম দিলাম হচ্ছে আমি I1, এটার নাম দিলাম I2, এটার নাম দিলাম আমি I3, এটার নাম দিলাম আমি I4। এখন নিজেরাই বুদ্ধি করে বলো তো যে যেই পয়েন্টটা আছে আমার ব্লু পয়েন্টটা, এই ব্লু পয়েন্টের রেসপেক্টে আসলে তুমি প্রবেশ করতেছে যে কারেন্টগুলোকে, সেগুলোকে পজিটিভ ধরতে চাও নাকি নেগেটিভ ধরতে চাও? ধরে নিলাম আমরা সেগুলো হচ্ছে পজিটিভ। তাহলে কি হবে আসলে, যে যারা ঢুকতেছে I1 I2 এবং I3 ঢুকতেছে, এরা আসলে কিসের সমান হবে? যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি যেহেতু দুটো মানে ডিফারেন্ট সাইডে লিখছি, মানে এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি মিন করে যারা ঢুকতেছে ইকুয়াল টু যারা বের হচ্ছে। আচ্ছা, আর আমি যে নোটেশনের কথা বললাম বা সাইনের কথা বললাম যে এদেরকে পজিটিভ ধরলে ওকে নেগেটিভ ধরা লাগবে, এদেরকে নেগেটিভ ধরলে ওকে পজিটিভ ধরা লাগবে, ওইটা যদি দিয়ে লিখতে চাই তখন আসলে সবাই সমান চিহ্নের একটা পাশে থাকে। অর্থাৎ আমরা তখন লিখতে পারবো যে যারা ভিতরে ঢুকতেছে দ্যাট ইজ পজিটিভ, I1 প্লাস I2 প্লাস I3, এবং যারা বের হয়ে যাচ্ছে, কে বের হয়ে যাচ্ছে I4, তাহলে সেটা নেগেটিভ। ইকুয়াল টু হবে কি, আমরা দেখবো কি, এটা হচ্ছে সামেশন অফ দ্য টোটাল চার্জেস অ্যাট পয়েন্ট, অ্যাট দ্যাট পয়েন্ট, রাইট? তাহলে এখানে দেখতে I1 I2 I3 এই সবগুলো আসলে ঢুকতেছে আর I4 বের হয়ে যেতেছে, তাই না? তার মানে কি আসলে ওই পয়েন্টে কিছুই অবশিষ্ট থাকলো না, তার মানে ওই পয়েন্টের জন্য কারেন্ট কত? জিরো। ওকে, সিমিলারলি উই ক্যান অলসো রাইট ইট অ্যাজ যে আমাদের কি পরিমাণে কারেন্ট ঢুকতেছে তাকে আমি নেগেটিভ সাইন দিয়ে ডিনোট করলাম। সো মাইনাস I1 মাইনাস I2, সরি তো প্লাস I2 হয়ে বসে আছে, মাইনাস I2 মাইনাস I3, এবং কি পরিমাণে কারেন্ট বের হচ্ছে দ্যাট ইজ প্লাস I4 ইকুয়ালস টু জিরো। কারণ হচ্ছে যে কি, ওই আলটিমেটলি ওই পয়েন্টে তো আসলে কিছুই থাকলো না। সো আমি বলতে পারি যে কোনো একটা পয়েন্টের জন্য সামেশন অফ অল দ্য কারেন্ট ইজ বেসিক্যালি ইকুয়ালস টু জিরো। Summation of I equal to 0 for a point. For a point. এইটাই হলো আমাদের কেসিএল। এখন এই জিনিসগুলো প্রিটি অবভিয়াস অ্যাকচুয়ালি, তুমি নিজেই চিন্তা করো। এইখানে আমরা যেই তারগুলোকে দেখেছি কি ক্যারি করতেছে, কারেন্ট ক্যারি করতেছে, তাই না? বা ইলেকট্রনস চার্জেস ক্যারি করতেছে। সো এইটাকে এভাবে চিন্তা করা যায় নাকি, দেখা হতো যে এইখান থেকে 2 লিটার পানি আসলো, এদের 3 লিটার পানি আসলো, এদের 4 লিটার পানি আসলো। এইখানে যদি একটা তার ফাঁকা থাকে তো কি হবে, এই পানিটা কি বাইরে যাবে এদিক দিয়ে? সহজ হিসাব, তাই না? অর্থাৎ দিক থেকে পানিটা বের হয়ে যাবে কত, 9 লিটারের পানি। হ্যাঁ, এই হলো কেসিএল। কেসিএল এই কথাই বলছে। সো কেসিএল এর কথাটা কেউ মন খারাপ করার কিছু নেই। যে পরিমাণে কারেন্ট ঢুকবে ওই পরিমাণে কারেন্টই বের হইতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা তো গেল আমাদের কেসিএল সম্পর্কে একটা ধারণা। এখন মনে হইতেছে যে এই ধারণাটা তো ভাই খুব সহজ ছিল, এইটা নিয়ে এত মানুষজন এত পাগল হয়। আসলে কেসিএলটা আমাদের খুব বেশি যে কাজে লাগে এমন না। আমাদের যারা হচ্ছে যে নোডাল অ্যানালাইসিস করে আমি যদি সার্কিট সলভ করতে চাই তখন আমাদের কেসিএলটা অনেক লাগে। আদারওয়াইজ আমাদের কেসিএলটা খুব বেশি কার্যকরী বা প্রয়োজনীয় কোনো থিওরি না, আমার কাছে মনে হয়েছে আর কি। হ্যাঁ, ইন্টারমিডিয়েট রেসপেক্টে। নাও হোয়াট উই আর গোনা স্টাডি ইজ বেসিক্যালি কেভিএল। হ্যাঁ, আমরা পড়বো হচ্ছে এখন কেভিএল। সো কেভিএল পার্টটা, এটা কিন্তু অনেক ট্রিকি। ম্যাথ আসবে কেভিএল থেকে, বুঝতে হবে কেভিএলটা। আমাদের মোস্টলি আমরা আলোচনা করবো আজকে কেভিএল নিয়ে, কেমন? আচ্ছা, সো ফার্স্ট অফ অল একটু খেয়াল করি যে কেভিএল এর ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হলো, একটু আগে আমরা কি নিয়ে কাজ করছি, একটা পয়েন্ট নিয়ে, যেটা পয়েন্টের জন্য কি শূন্য হয়, তার নেট কারেন্ট জিরো হয়, তাই না? আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে যে কোনো একটা পয়েন্টের জন্য তার ভোল্টেজ, কোনো একটা পয়েন্টের জন্য তার ভোল্টেজ ডিফারেন্স জিরো হয়, এভাবে, ঠিক আছে? সো কোনোটা পয়েন্টের জন্য ভোল্টেজ ডিফারেন্স জিরো। এটা কি ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে তুমি যদি একটা সার্কিট ড্র করো, এখানে আমরা যদি একটা ছোট্ট একটা সার্কিট নিয়ে আসি, ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে হচ্ছে একটা সেল লাগানো আছে, আর এটা আমাদের সার্কিট, ঠিক আছে? এখানে 2 ভোল্টের ব্যাটারি, এখানে 1 ওহমের একটা রেজিস্ট্যান্স। কি জন্য বলছিলাম আমি, যে যেকোনো দুটো পয়েন্টের মধ্যে যদি তুমি ভোল্টেজের ডিফারেন্স বের করো, ধরো তুমি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স বের করলা, তো তোমার কত দেখাবে? এখানে যে কোর্সে ভোল্টেজ ড্রপ হচ্ছে দ্যাট ইজ কত, 2 ভোল্টস দেখাবে। এখন ধরো তোমার মন চাইলো যে আচ্ছা আমি তো এইটা আর এইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করে রাখতে পারি। এবং আমরা শিখেছিলাম যে কোনো দুইটা, মানে কোনো একটা বিন্দুর রোধ, সরি, কোনো একটা বিন্দুর বিভব ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় না যতক্ষণ না সে কোনো রোধের মধ্যে দিয়ে অতিক্রম করে। সো এখানে তো কোনো রোধের মধ্যে দিয়ে এসে যাচ্ছে না, তাহলে বেসিক্যালি এই দুইটা পয়েন্টের ভোল্টেজ কিন্তু আসলে সমান হবে, তাই না? সরি ফর দ্য ইয়ন। আচ্ছা, সো বেসিক্যালি এই দুটা পয়েন্টের ভোল্টেজ কিন্তু অ্যাকচুয়ালি সমান হবে। তাহলে আমি যদি বলি যে এই দুইটা পয়েন্টের মধ্যে তাহলে ভোল্টেজের ডিফারেন্স কত, তুমি কি বলবা? যে ভাই এই দুইটা তো আসলে সেম পয়েন্ট, তার কারণ হচ্ছে এদের মধ্যে কোনো কি নাই,
রেজিস্ট্যান্স নাই অর সামথিং, এখানে ভোল্টেজের আপ ডাউন করার মতন কেউ নাই, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেম পয়েন্ট, এই সেম পয়েন্টের জন্য ভোল্টেজ সেম থাকে। এতে ডিফারেন্স, এটা যদি 2 ভোল্ট হয় তাহলে এটাও আসলে ভাই 2 ভোল্টই দেখাবে, অর্থাৎ ভোল্টেজের যে ডিফারেন্স সেটা শূন্য। এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে যদি তোমার পয়েন্টটা সেম হয়, সেম পয়েন্টের জন্য ভোল্টেজ ডিফারেন্স ইজ বেসিক্যালি জিরো। হ্যাঁ, মানে ইভেন উই ক্যান মেক ইট ইজিয়ার লাইক দিস, যে আমার তো এটার দরকারই নেই, একটা পয়েন্ট নাও, একটা পয়েন্ট নিলে এটার ভোল্টেজ কত, 2 অ্যাম্পিয়ার, 2 ভোল্ট ধরো, তাহলে এইটা ঘুরে টুরে আসো, তারপরে এখানে ভোল্টেজ কত দেখতে পাবো, 2 ভোল্টই তো দেখতে পাবো, তাই না? আচ্ছা, এখন ভালো কথা, ঠিক আছে, নাইস, সমস্যা নাই। এটা তো আমরা বুঝলাম যে একটা পয়েন্টের জন্য বলি, বাট এটা মানে হাউ দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস এটা আসলে ম্যাথ দেখে আমাদেরকে বুঝতে হবে। সো ম্যাথ করার সময় আমি আসলে থিওরিটা অ্যাকচুয়ালি ক্লিয়ার আপ করতে পারবো, আদারওয়াইজ পসিবল না। বাট থিওরিতে যাওয়ার আগে, সরি, বা ম্যাথে যাওয়ার আগে আমাদের কিছু অ্যাজাম্পশনস উইচ আর নট অ্যাকচুয়ালি অ্যাজাম্পশনস, তার কারণ ওগুলো আমরা আগে এস্টাবলিশ করে আসছি ওই নিয়ম কানুনগুলো, সেই নিয়ম কানুনগুলোকে ফলো করব। ওই নিয়মগুলোকে যদি ফলো না করি, আমাদের টু স্টেপ ফলো করতে যে বিপদ হয়ে যাবে, কেমন? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমত আমরা একটা সার্কিট নেই যেটা দেখতে খুবই ছোটখাটো হবে, খুব বেশি কঠিন কিছু যাতে আমরা না নিই, ওকে? আচ্ছা, এটা থিকনেস একটু বাড়ায় নিই, তাহলে ভালো লাগবে। আচ্ছা, আমার কেন্দ্রের মধ্যে আমি একটু অতিরিক্ত কথা বলতেছি অথবা একটু জোরে জোরে কথা বলতেছি সামথিং, আই ডোন্ট নো। কারণ হচ্ছে অনেকদিন পর ভিডিও বানাইতেছি, এবং এর মধ্যে আমার মানে ভিডিও বানানোর ফ্লোটাই নষ্ট হয়ে গেছে আই থিঙ্ক। হ্যাঁ, তো দেখি, সমস্যা নেই আমাদের। আর আমি তো আবার মানে স্টুডিও সেট আপ তো আমি করছিলাম যেটা মাইক্রোফোন টাইক্রোফোন নিয়ে, সো ওইগুলো আবার খুলে টুলে রাখছি। পড়ালেখার যে প্রেশার ভাই, মনে ব্যথা দুঃখের কথা কি আর বলবো ভাই। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, প্যারা নাই, আমরা দেখি কতখানি করতে পারি আজকে। কেভিএলটা শেষ করে ফেলি, আমাদের আসলে খুব বেশি টপিক ওখানে নাই। আমি দেখলাম যে আমাদের ওই সিরিজটার ভিতরে ভোল্ট মিটারের একটা টপিক বাকি আছে খালি, এই কেসিএল কেভিএল যদি পড়ে ফেলি তারপরে। আচ্ছা, সো আমরা এখানে কিছু পরিমাণের রেজিস্ট্যান্স ভোল্টেজ যেগুলো নিছি, এগুলো আমরা ধরো ভ্যালু বসাই দিই। ধরো এটা হচ্ছে 5 ভোল্টসের দেওয়া আছে, এটা ধরো হচ্ছে 12 ভোল্টসের দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধরো 3 ওহমের দেওয়া আছে, আর এইখানে এটাকে ধরলাম আমরা 5 ওহমের দেওয়া আছে। এখন আমাকে জিজ্ঞেস করা হলো যে কারেন্ট কোন দিকে ফ্লো করবে এবং কত অ্যামাউন্টে ফ্লো করবে, ঠিক আছে? কোশ্চেন মোস্টলি এরকমই থাকে। তো এখানে দেখতে পাচ্ছ যে সেল কিন্তু এখানে দুইটা তিনটা দেওয়া আছে, তো এটা কিন্তু সেল কম্বিনেশনের মধ্যে পড়বে না, কারণ সেল কম্বিনেশনের জন্য এক্সটার্নাল যে আমার রেজিস্ট্যান্স সেটা কিন্তু একটা ছিল, এখানে কিন্তু দুইটা রেজিস্ট্যান্স আছে, এবং দুইটা যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স ব্যাপারটা তাও না। তার কারণ হচ্ছে যদি তুমি দুইটাকে এক্সটার্নাল রেজিস্ট্যান্স চিন্তা করো, তাহলে তোমার 12 আর 5-এর মধ্যে সম্পর্ক কি নাই, তাই না? সো ব্যাপারটা ওইভাবে কাজ করে না। তো কেভিএল বেসিক্যালি আমাদেরকে কি করে, ক্লোজড লুপ সার্কিটের মধ্যে কারেন্ট বের করতে সাহায্য করে। ক্লোজড লুপ সার্কিট অর্থাৎ কি, দেখো তো, এইখানে কারেন্ট এদিক থেকে যে এদিক থেকে যে এদিকে চলে আসলো, তাহলে কি করলো, সে একটা লুপ তৈরি করলো না? একটা লুপের মধ্যে দিয়ে কারেন্ট চলতেছে, বা এদিকে যাইতে পারে সে। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করো, কারেন্ট কিন্তু চাইলে এই দিকেও ফ্লো হতে পারে, উইচ ইজ বেসিক্যালি উই কল ইট অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, অথবা সে কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনেও রোটেট করতে পারে, বা হচ্ছে এই জিনিসটাকে কি করতে পারে, পুরোটা ঘুরে আসতে পারে, রাইট? আচ্ছা, তাহলে যদি এখন আমি কেমনে বুঝবো কারেন্ট কোন দিকে যাইতেছে, এটা তো আমি আসলে নতুন, যেহেতু আমি তো চোখে দেখা বুঝবো না, তাই না? আচ্ছা, তাইলে আমরা একটা জিনিস ধরে নিই, আমরা ধরেই নিব, বা আমরা ধরেই নিলাম যে কারেন্ট ক্লকওয়াইজ ফলো করতেছে বা ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করতেছে। আচ্ছা, বিফোর দ্যাট আমাকে একটু বুদ্ধি করে বলতে হবে যেখানে কারেন্ট কয়টা, বলো তো, কারেন্ট কয়টা ফ্লো হবে? যেহেতু কোনো ওয়্যারের এখানে স্প্লিটেশন দেখতে দেখা যায় না, বা কোনো ওয়্যার যেহেতু এখানে স্প্লিট হয় নাই, তার মানে এখানে তোমার কারেন্টে কিন্তু স্প্লিট হবে না। আমরা বলছিলাম আগের ভিডিওগুলোতে, একটাই তার একটাই কারেন্ট। সো সেই ফর্মুলা অনুযায়ী বা সেই বেদ বাক্য অনুযায়ী আমরা আসলে বলতে পারি যে এখানে কারেন্ট আসলে একটাই ফ্লো হইতেছে, এই কালো ওয়্যারের, সরি, এই লাল ওয়্যারটার মধ্য দিয়ে, রাইট? এবং হচ্ছে আমরা ধরে নিলাম যে কারেন্টের ডিরেকশন এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন আমাকে বলো বুদ্ধি করে, যে কারেন্টের ডিরেকশন ধরো নেগেটিভ আসছে, হোয়াট ডাজ মিন দ্যাট? ধর আমি হিসাব কিতাব করে কারেন্টের একটা ভ্যালু পাইলাম টোয়াইস এ, বা দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার্স, আর একটা ভ্যালু পাইলাম ধরো তোমার 3.5 অ্যাম্পিয়ার্স। এখন আমাকে বুদ্ধি করে বলতে হবে যে কোনটা, সরি, কোনটার ভ্যালু, এটা একটু ভ্যালু ঝামেলা লেগেছে। ধরো আরেকটা ভ্যালু পাইছি আমি ভুলে, -5 অ্যাম্পিয়ার। এখন আমাকে বুদ্ধি করে বলতে হবে যে কোনটা আসলে কি মিন করতেছে। আমি যদি 2 অ্যাম্পিয়ার্স অফ কারেন্ট অ্যান্সার হিসেবে পাই, সেটা কি মিন করে? -5 অ্যাম্পিয়ার্স অফ কারেন্ট মিন করলে সেটা কি মানে কি বোঝায়? এখন -5 বলতে আপনি বুঝাবেন ভাই এখানে তো তাহলে ডিরেকশন উল্টা হয়েছে আর কি, মানে তাহলে আমার ডিরেকশন কি হবে, ক্লক ওয়াইজ হবে, সরি, অ্যান্টি ক্লক ওয়াইজ হবে। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, আমরা আসলে যেটা বুঝবো যে আই কারেন্ট, আমাদের মনে রাখতে হবে কিন্তু কারেন্ট কিন্তু স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? আই কারেন্টটা 2 অ্যাম্পিয়ারে ফ্লো হইতেছে, অর্থাৎ আই কারেন্টটা 2 অ্যাম্পিয়ারে এদিকে ফ্লো হইতেছে, নাইস, হইতেই পারে। আচ্ছা, আর এইখানে যেটা বুঝায় এইটার মানে হইলো
কারেন্টটা 5 অ্যাম্পিয়ারে ফ্লো করতেছে, বাট দ্য ডিরেকশন দ্যাট উই চোজ ওয়াজ নট রাইট। ডিরেকশনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, ঠিক আছে? এটা হচ্ছে এই মাইনাসের সিগনিফিকেন্স। দিস ডাজন্ট মিন যে কারেন্ট উল্টা দিকে চলা শুরু করবে আর সামথিং। আমরা বলবো যে আমি যেই ডিরেকশনটা অ্যাজিউম করছিলাম, যে রোটেশনটা লুপের, সেই লুপের রোটেশনটা ভুল হয়ে গেছে ভাই, এটা আসলে এই দিকে ফ্লো করবে। কিন্তু তুমি কিন্তু যখন পরীক্ষার খাতায় লিখবা, তখন কিন্তু তোমার এই পাশটাকে ক্লকওয়াইজ ধরে এখানে আই লিখে দিয়ে তারপরে তোমাকে হিসাব কিতাব করে দেখাইতে হবে। আর যখন তুমি হচ্ছে কি বলে অ্যান্সার লিখবা, অ্যান্সার লেখার সময় তোমাকে কিন্তু এইটা রেখে দিলে হবে না। অ্যান্সার লেখার সময় সার্কিটটা ভালো হয় যদি তুমি রিড্র করো এবং এই আই এর ভ্যালুটা একটি উল্টায় ওকে দাও আর কি, কেমন? আচ্ছা, মানে ওকে, মানে যেহেতু ওকে বলতে আর কি আমাদের মানে রেজাল্টে আমরা জিনিসটাকে হচ্ছে সোজা হিসেবে এইভাবে আছে, তো ক্লকওয়াইজ আমরা রেজাল্ট লেখার সময় বলবো যে যেহেতু নেগেটিভ 5 অ্যাম্পিয়ার্স অফ কারেন্ট আমরা মেপে পাইছি, তার মানে কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো হইতেছে 5 অ্যাম্পিয়ার, এবং এটা আসলে আমি ডিরেকশনটা আসলে যে ডিরেকশনে ধরছিলাম ওইটার উল্টা ডিরেকশনে ফ্লো হবে, অর্থাৎ কারেন্টের ডিরেকশন চিত্রে প্রদর্শিত। এরকম করে আমি হচ্ছে সহজ মানে কি বলে এটা নাম কি, মানে সঠিক চিত্রটা আর কি এঁকে ফেলবো। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত তো জ্ঞান দিলাম যে আসলে মানে কি অ্যান্সার বাইরে হলে কি করবো, অ্যান্সারে যাবো কেমন সেটাই তো বলি নেই, বা কেভিএল এখানে প্রয়োগ করা যায় কিভাবে সেটাও বলি নেই। আচ্ছা, যাই আমরা আস্তে ধীরে এইখানে একটু দেখি। এইখানে আমাদের উদ্দেশ্য কি ছিল, যে কেভিএল এর মধ্যে আমাদের উদ্দেশ্য ছিল যে আমি কার্শফের ভোল্টেজ ল, অর্থাৎ ভোল্টেজ যে ডিফারেন্স একটা নির্দিষ্ট পয়েন্টে, সেটা আসলে কি হয় দেখা যায় যে একটা তার পার্থক্য হচ্ছে অলওয়েজ কি হবে, ভোল্টেজ ডিফারেন্স একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য অলওয়েজ 0 হবে। আচ্ছা, সো লেটস এজিউম আমরা এই পয়েন্টটা নিয়ে কাজ করতেছি, এবং আমি যদি অন্য আরেকটা পয়েন্টের কথা বলি যেটা ওর আইডেন্টিক্যাল, ধরো এখানে একটা পয়েন্টের কথা বললাম, হ্যাঁ এই পয়েন্ট দুইটা কিন্তু আইডেন্টিক্যাল আমাদের ডেফিনেশন অনুযায়ী, কারণ কি এদের দুইটার মধ্যে কোনো রকমের কি নাই বলতো, এদের দুইটার মধ্যে কোনো রকমের রেজিস্ট্যান্স নাই, সো দ্যাট মিনস এদের আসলে ভোল্টেজ সেম। আচ্ছা, ভোল্টেজ যদি সেম হয় তাহলে ওদের ভোল্টেজের ডিফারেন্স কত হবে বলতো? 0 হবে। তার মানে আসলে ভোল্টেজের ডিফারেন্স 0 বানানোটা আমাদের উদ্দেশ্য। এখন তার মানে এই পয়েন্ট থেকে আমরা একটা কাজ করি, তাহলে এই পয়েন্ট থেকে ভোল্টেজ ড্রপ হলেও না রাইজ হলে সেগুলো দেখি, বা অল্প হলেও নাকি রাইজ হলো সেটা দেখি, দেখতে থাকি, দিন শেষে আমার ওই একই ভোল্টেজ ফেরত পাওয়ার কথা, তাই না? আচ্ছা, তার মানে হচ্ছে কি আমি এই পয়েন্ট থেকে ঘুরে ভোল্টেজের আপ ডাউন ড্রপ রাইস এগুলো হিসাব কিতাব করে আমি যদি আবার এই পয়েন্টে ফেরত আসি, তাহলে আমি এইখানে যে ভোল্টেজ নিয়ে যাত্রা শুরু করছিলাম আমাদের উচিত ওই একই পয়েন্টে একই ভোল্টেজ নিয়ে ফেরত আসা। এবং ফেরত আসবে কেন? জাস্ট বিকজ অফ কার্শফস ভোল্টেজ ল। কারণ সে বলছে যে ভোল্টেজ আসলে দুইটা পয়েন্টের জন্য যারা আইডেন্টিক্যাল দুইটা পয়েন্ট, মানে মানে কারেন্টের ল্যাঙ্গুয়েজ আইডেন্টিক্যাল দুইটা পয়েন্ট, তাদের আসলে ভোল্টেজের ডিফারেন্স 0। ওকে, আচ্ছা আচ্ছা, ভালো কথা। তাহলে এখন বলতে চাচ্ছি যে কারেন্ট এই দিক থেকে ফ্লো হয়ে এখানে আসলো, এটা আমাকে এখন দেখাইতে হবে যে আদনান সামি আসতেছে অথবা জেমস আসতেছে, তাই না? সামথিং, মানে এখানে যে ছিল সেই থাকতেছে, এটা বুঝাতে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, আমরা একটু দেখি যে এই কারেন্টটা এখানে পাস হওয়ার সময় আমরা অ্যাকচুয়ালি কি হিসাব করব, ভোল্টেজ আর আপস অ্যান্ড ডাউনস, রাইট? সো ধরো আমরা অ্যাজিউম করে নিলাম আমার ইনিশিয়ালি যে ভোল্টেজটা ছিল, এই পয়েন্টটার নাম দিলাম এ, এই পয়েন্টটার নাম দিলাম বি, আমার বি পয়েন্টে যে ইনিশিয়াল ভোল্টেজ ছিল দ্যাট ওয়াজ 5, ঠিক আছে? লেটস অ্যাজিউম দ্যাট ওয়াজ 5। ওকে, আচ্ছা, যদি এটা 5 হয় তাহলে এখন এই বড় দাগে এইখানে ভোল্টেজটা কত দেখাবে, যারা আমার ক্লাস আগে করছি তারা জানি যে বড় দাগে আসলে দেখাবে হচ্ছে কত, 5ই দেখাবে। আর ছোট দাগে কত দেখাবে, ছোট দাগে দেখাবে হচ্ছে ছোট সংখ্যা কতটুকু ছোট, 12 একক ছোট, অর্থাৎ 5 থেকে যদি আমি 12 বাদ দিয়ে দেই তাহলে আসলে আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ -7, সরি -7 তো পাবো আর কি হিসাব করে, তো -12, রাইট? আচ্ছা, এরপরে আমাদের কাদের সাথে দেখা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি এখানে 5 অ্যাম্পিয়ারের সাথে, সরি 5 ওহমের সাথে। মনে রাখতে হবে এখানে একটা কথা, তুমি যদি কারেন্টের ডিরেকশনের সাথে সাথে আগাও, তাহলে তোমার সামনে আল্লাহ দুনিয়ায় যে কোনো রকমের রোধ যদি পড়ে বা রেজিস্ট্যান্স যদি চলে আসে, তাহলে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হইতেই হবে। তোমরা শুরুর ইনিশিয়াল পার্ট সম্পর্কে কিছু ধারণা পাইছো আর কি। আমরা হচ্ছে পরবর্তীতে আবার হচ্ছে বাকি অংশ নিয়ে আবার কথা বলবো অন্য একদিন, ঠিক আছে? ওকে, টিল দেন স্টে টিউনড এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।